বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। আজও সমাধিতে সর্বস্তরের শ্রদ্ধা। বিএনপি কার্যালয়ে অর্ধনমিত পতাকা, শোক বইয়ে স্বাক্ষর। সারা দেশে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে ব্যস্ততা। ৯ জানুয়ারি পর্যন্ত থাকছে আপিলের সুযোগ। ৩ দিনের মধ্যে রাজধানীর ব্যানার ফেস্টুন সরাতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ। অপরাধ স্বীকার জরিমানায় দুর্নীতিবাজকে ক্ষমার বিধানে উদ্বেগ। ভবিষ্যৎ ক্ষমতাসীনদের সুযোগ বাড়বে বলছেন সংস্কার কমিশন প্রধান। ঢালাওভাবে ব্যবহারের আশঙ্কা। কুয়াশাচ্ছন্ন ঢাকা, হাড় কাঁপানো ঠান্ডা বাতাসে শীতের দাপট। সবচেয়ে বেশি বিপাকে ছিন্নমূল মানুষ। ঘন কুয়াশায় 6টি ফ্লাইট চট্টগ্রাম, কলকাতা, ব্যাংককে ডাইভার্ট। এবং সরবরাহ সংকটে রাজধানীর সবজি বাজার। কেজিতে দাম বেড়েছে 40 টাকা পর্যন্ত। শীতের দোহায় বিক্রেতাদের। দেশি কমলেও আমদানি করা পেঁয়াজের দর ঊর্ধ্বমুখী। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। চট্টগ্রামে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি যাচ্ছি সেখানে। জ্ঞানশ্রী মহাতরীর পরলোক গমনের মাধ্যমে আমাদেরকে শপথ নিতে হবে, এই ধরনের মহাপুরুষ যারা আজীবন আমরা যে কথাগুলি বলছি এগুলোই করে গেছে, কিন্তু আমরা এগুলোকে অনুসরণ করতে পারি না, আমরা অনুকরণ করতে পারি নাই, আমরা অনুশীলন করতে পারি নাই। আজকে সময় এসেছে আমরা সকলে মিলে এগুলোর অনুশীলন করতে হবে, অনুকরণ করতে হবে, এগুলোকে ধারণ করতে হবে। আমরা সবাই মিলে আগামীর বাংলাদেশে এই যে ডক্টর জ্ঞানশ্রী মহাতেরের যে বাণী, যে চিন্তা, যে ধারণা, যে দর্শন, সেই দর্শনের সাথে কারো কোনো বিভেদ থাকার কিছু নাই। সেটা একটি জাতি গঠনে আমাদের জন্য পাথেয় হয়ে থাকবে, আগামীর জাতি গঠনে আমাদের জন্য পাথেয় হয়ে থাকবে। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশে বাংলাদেশি হিসাবে জাতি ধর্ম নির্বিশেষে, বর্ণ নির্বিশেষে, সংস্কৃতি। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। কথা বলছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন জাইমা রহমান সহ পরিবারের অন্যান্য সদস্যরা। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে যান বেগম জিয়ার বোন সেলিনা ইসলাম, ছোট পুত্রবধূ শর্মিলা রহমান, নাতনি জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। এ সময় বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। এদিকে শ্রদ্ধা জানাতে ভোর থেকেই জিয়া উদ্যানে ভিড় করেন বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ। সমাধিস্থলে কোরআন তেলাওয়াত করা হচ্ছে। এছাড়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শোক বইয়ে আজও স্বাক্ষর করছেন নেতাকর্মী সহ জনসাধারণ। তিনবারের প্রধানমন্ত্রী দেশটি বেগম খালেদা জিয়া ন্যূনতম চিকিৎসার ব্যবস্থাটুকু পেলেন না, কারণ তাকে স্লো পয়জনের মাধ্যমে হত্যার উদ্দেশ্য ছিল, সেটাই আজকে হয়েছে। এই হত্যার দায় আওয়ামী লীগ শেখ হাসিনা এড়াতে পারবেন না, জবাব দিতে হবে। এবং আজকে কি প্রমাণ হয়েছে, তার জানা যায় যে কোটি মানুষের উপস্থিতি, এটাই প্রমাণ করে দেশটি বেগম খালেদা জিয়া ছিলেন ঐক্যের প্রতীক। এই মুহূর্তে জিয়া উদ্যানে আছেন রিপোর্টার তানভীর হাসান মেঘ। গুলশান কার্যালয়ে সানবীর রূপাল এবং নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আছেন মাইমুনা হায়দার চৌধুরী। সরাসরি শুরুতেই যাচ্ছি মেঘের কাছে। সকালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ব্যারিস্টার জাইমা রহমান এবং জিয়া পরিবারের সদস্যরা কিন্তু এখানে এসে শ্রদ্ধা নিবেদন করেন এবং তার পরপরে আমরা দেখেছি যে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পরপরে আমরা দেখেছি তারা হাত তুলে দোয়া মোনাজাত করেছেন এবং এর পাশে আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি যে কোরআন তিলাওয়াত করা হচ্ছে এবং সেই সঙ্গে জাইমা রহমান এবং জিয়া পরিবারের অন্যান্য যে সকল সদস্যরা এসে শ্রদ্ধা নিবেদন করার পরপরই
যখন তারা এই সমাধি স্থান ত্যাগ করেন তারপর পরই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং সেই চিত্রই কিন্তু এখন আমরা দেখছি যে এই যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং বেগম খালেদা জিয়ার যে সমাধি স্থান সেখানে কিন্তু নেতাকর্মীরা ভিড় করছেন এবং যে যেভাবে পারছেন তারা দোয়া মোনাজাত করছেন এবং সেই সঙ্গে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে শুধুমাত্র রাজধানীর আশপাশের এলাকা নয়, দেশের বিভিন্ন জেলা দূর দূরান্ত থেকে কিন্তু নেতাকর্মীরা এসেছেন এবং সেই সঙ্গে আমরা দেখেছি যে দলের সিনিয়র যে সকল নেতারা রয়েছেন তারাও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং এখানে একটি মিলাদও আমরা করতে দেখেছি এবং সকাল থেকে এই সমাধিস্থানকে ঘিরে আমরা দেখেছিলাম যে ব্যাপক নিরাপত্তা ছিল এবং সেই সঙ্গে সকাল থেকে ভোর থেকেই এই সমাধিস্থান কিন্তু যে সকল পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা এটি পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম কিন্তু চলমান রেখেছে। অন্যদিকে এই সমাধিস্থানের একদম সামনের দিকে আমরা দেখছি যে একটি প্যান্ডেল করা হয়েছে। এই প্যান্ডেলে মূলত দুইজন হুজুরের মাধ্যমে কোরআন তিলাওয়াতের কার্যক্রম চলছে। অপরদিকে ঠিক এই সমাধিস্থানের একটু বাহিরের দিকেও আমরা দেখছি যে একটি প্যান্ডেল করা হয়েছে, সেখানেও আমরা দেখছি যে কোরআন তিলাওয়াত চলমান রয়েছে। আপনারা নিশ্চয়ই এখনও ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছেন যে এই সমাধিস্থান ঘিরে যে সকল নেতাকর্মীরা রয়েছেন এবং শুধুমাত্র নেতাকর্মীরা নয়, সাধারণ মানুষও কিন্তু এখানে রয়েছে এবং তারাও কিন্তু দোয়া মোনাজাত কিন্তু করছেন এবং সবকিছু যদি বলা চলে এই সরকারি আজ ছুটির দিন, এই ছুটির দিনেও কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে এই শুধুমাত্র সমাধিস্থানে একদম সামনে থেকেই দোয়া মোনাজাত করার জন্য তারা কিন্তু এখানে ভিড় করছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আমরা এবার একটু দলের গুলশান কার্যালয়ে যেতে চাই, সেখানে আছেন আমার সহকর্মী সানবীর রূপল। গুলশানের বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এখন শুনশান নীরবতা। আজকে শুক্রবার সকাল থেকেই একদম নীরব একটি অবস্থা বিরাজ করছে এবং এখানে নেতাকর্মীদের আনাগোনাও তেমন নেই এবং অল্প দু একজন যারা এসেছেন শোক বই স্বাক্ষর করতে তাও এখনও তারা স্বাক্ষর করতে পারেননি, কারণ প্রধান ফটকটি এখন বন্ধ আছে এবং এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য যারা আছেন তারা বাইরে পাহারা অবস্থায় আছেন এবং আজকে সকাল থেকে বেশ কুয়াশাচ্ছন্ন এবং এখনো পর্যন্ত সূর্যর দেখা মেলেনি, যার ফলে অন্য সব দিনের মতো আজকের দিনটি নয় এবং আজকে রাষ্ট্রীয় শোকের তৃতীয় দিন। পতাকা অধনমিত অবস্থায় আছে এবং কালো পতাকা সেটিও প্রধান কার্যালয়ের সামনে আছে এবং আজকে রাষ্ট্রীয় শোকের যে 3 দিন আজকে শেষ হচ্ছে এবং দলীয় যে 7 দিন ব্যাপী যে শোক প্রকাশ করা হবে সেই শোক প্রকাশ করার 7 দিনের আজকে চতুর্থ দিন এবং সারা দেশব্যাপী যে বিএনপির কার্যালয়গুলো আছে সেগুলোতে দোয়া মোনাজাত হচ্ছে এবং কোরআনে খতম করা হচ্ছে এবং বেগম জিয়ার এই বিয়োগ ব্যথায় যারা সবাই ব্যথিত এবং সে কারণে এই শোকাবহ একটি পরিবেশ, সেই শোকাবহ পরিবেশ সারা দেশেই বিরাজ করছে। তো এই ছিল এখন পর্যন্ত গুলশান কার্যালয় থেকে। চলে যাচ্ছে নয়াপল্টন কার্যালয়ে, সেখানে আছেন মাইমুনা হায়দার চৌধুরী। কেন্দ্রীয় কার্যালয়েও শোক স্তব্ধ একটি পরিবেশ দেখা যাচ্ছে। এখানে সকাল থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে শোক বইয়ে স্বাক্ষর করছেন শুধু দলীয় নেতাকর্মীরা নয়, জনসাধারণ, পথচারী থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানুষ। এছাড়া আসলে রাষ্ট্রীয় শোকের তৃতীয় দিন হিসেবে আজকে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে। একই সঙ্গে কালো পতাকা উত্তোলন করা হয়েছে এবং সকাল থেকে কোরআন তিলাওয়াত চলছে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে। এছাড়া আমরা দেখেছি যে সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকেও নেতাকর্মীরা এসে শোক বইয়ে স্বাক্ষর করছেন এবং তারা আসলে বেগম খালেদা জিয়ার বিধি আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করছেন, যারই অংশ হিসেবে আজ সারাদিনব্যাপী সকাল থেকে সারাদিনব্যাপী কোরআন তেলাওয়াত চলছে এবং তারা যেটি বলছেন যে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যে শোক রয়েছে সেই শোককে আসলে শক্তিতে পরিণত করে তারা দলীয় কাজ এগিয়ে নিয়ে যাবেন এবং সামনের দিনে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য কাজ করবেন। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এর আগে সকালবেলা আমরা দেখতে পেয়েছি যে আরও একটি কর্মসূচি তারা পালন করেছেন, যেটি
দলীয় ব্যানার ফেস্টুন তারা আসলে সরিয়ে ফেলেছেন এবং দলের যুগ্ম মহাসচিব আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু দলের বিভিন্ন কর্মসূচিতে অনেক সময় ব্যানার ফেস্টুন টানানো হয়, কিন্তু সেটি যদি নগরের সৌন্দর্যকে বাধাগ্রস্ত করে এবং কোনো নাগরিকের অধিকারকে ক্ষুণ্ণ করে, তার যাতে না হয় সেই জন্য আসলে তারা সারা দেশব্যাপী এই ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলার কর্মসূচি নিয়েছেন। এবং রুহুল কবির রিজভী জানিয়েছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আগামী 3 দিনের মধ্যে সকল ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলা হবে। তো নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আমার কাছে এই ছিল সবশেষ। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, এর আগে গুলশানে চেয়ারপারসনের কার্যালয় এবং তার আগে জিয়া উদ্যান থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। রাজধানী জুড়ে বিএনপির ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। এরই অংশ হিসেবে সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্যানার খুলে এক কর্মসূচির উদ্বোধন করেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আগামী 3 দিনের মধ্যে সব ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন রুহুল কবির রিজভী। বলেন, ব্যানার ফেস্টুন রাজনৈতিক মত প্রকাশের মাধ্যম হলেও শহরের সৌন্দর্য নষ্ট হয়। এ অবস্থায় যুবদল এবং ছাত্র দলের সদস্যদের শহরের ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলার দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বলেন, পর্যায়ক্রমে সারা দেশে এই কর্মসূচি পালন করা হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা বলেছেন যে আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, বিশেষ করে এই 3টি অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং মহানগর বিএনপি উত্তর দক্ষিণ, তারা সবাই মিলে আমরা এই ব্যানার ফেস্টুনগুলো সরিয়ে দেব। ম্যাডামের যেটা শোকের যে ব্যানারটি আছে এটা হয়তো আরও আমরা কয়েকদিন রাখবো, কিন্তু এছাড়া অন্যান্য যে ব্যানার আছে আমরা এটা পরিষ্কার করে দেব সারা ঢাকাব্যাপী। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে চলছে নির্বাচনের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম। সেই খবর জানাতে বরিশাল থেকে অপূর্ব অপু এবং ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন উবায়দুল হক। সরাসরি প্রথমেই যাচ্ছি অপুর কাছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আজ চলছে মনোনয়ন যাচাই বাছাই। আমি এই মুহূর্তে আছি বরিশালের জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এবং এখানে আজকে সকাল থেকে শুরু হয়েছে মনোনয়ন যাচাই বাছাইয়ের কাজ শুরু হয়েছে। আজকে বরিশাল 5, 6 এবং 4-এর মনোনয়নপত্র এখানে যাচাই বাছাই কার্যক্রম চলছে। আগামীকালকে হবে 1, 2, 3। এই মাত্রই বরিশাল 4-এর মনোনয়ন যাচাইপত্র কাজ শেষ হলো। এর আগে বরিশাল 5-এরটা শেষ হয়েছে। জানেন যে বরিশালে 62 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিল, তার মধ্যে 48 জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে। 48 জনের মধ্যে আজকে 21 জনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলছে। বরিশাল সদর আসনটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সব দলের পক্ষ থেকে, কেননা বরিশাল সদর আসনটি বরিশালের বিভাগীয় শহরের ফোকাস পয়েন্ট এটি এবং এখানে হেভিওয়েট বেশ কয়েকজন প্রার্থী রয়েছেন, তারা প্রত্যেকেই বৈধ হিসেবেই রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন তারা বৈধ প্রার্থী। তার মধ্যে বিএনপির মুজিবুর রহমান সরওয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি ফয়জুল করিম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোয়াজ্জেম হোসেন হেলাল, তিনি সহকারী সেক্রেটারি জেনারেল জামায়াতে ইসলামী, তারা সহ অন্যান্য যারা প্রার্থী রয়েছেন। বরিশাল সদর 5 থেকে মাত্র 2 জন মনোনয়নপত্র তাদের বাতিল হয়েছে, বাকি অন্যান্য 4, 5, 6 অধিকাংশ প্রার্থীরাই তারা মনোনয়ন বৈধ বলে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন। আগামীকালকে হবে 1, 2, 3-এর মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম। আমরা দেশ জুড়েই মনোনয়ন যাচাই বাছাইয়ের কাজ জানার চেষ্টা করব। এই মুহূর্তে ময়মনসিংহে রয়েছে ওবায়দুল রয়েছে, তার কাছে জানবো ময়মনসিংহের খবরাখবর। আমি এখন আছি ময়মনসিংহ জেলা কর্মকর্তার কার্যালয়ের সামনে এবং এখানে কিন্তু আজকে ময়মনসিংহ 1, 2 এবং 3 এই 3টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইতিমধ্যে ময়মনসিংহ 1 এবং 2 এই দুটি আসনের যে মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম সেটি কিন্তু এই শেষ হয়েছে। প্রথমে আজকে সকাল 10টার দিকে ময়মনসিংহ 1 আসনের অর্থাৎ
ধোয়াউড়া হালুয়াঘাট আসনে যে মনোনয়ন সেই যাচাই বাছাই কার্যক্রম শেষ হয়। সেখানে মূলত 9 জন প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই করা হয়। সেই আসনে আমরা দেখেছি যে বাংলাদেশ লেবার পার্টি যিনি প্রার্থী রাশিদুল হক, তার মনোনয়ন বাতিল করা হয়েছে। তার যে বিষয়টি আনা হয়েছে যে তার মামলা সংক্রান্ত বিষয়টি মামলা সংক্রান্ত যে তথ্য সেটি না দেওয়া, পাশাপাশি তার ঋণ খেলাপি রয়েছে। এই কারণে লেবার পার্টির প্রার্থী রাশিদুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এরপর পরই ময়মনসিংহ 2 ফুলপুর তারাকান্দা আসনের মনোনয়ন যাচাই বাছাই করা হয়, যেখানে বিএনপি, জামায়াত, খেলাফত মজলিস সহ যারা প্রার্থী রয়েছে তাদের মনোনয়নপত্র বৈধ রয়েছে। এবং এখানে মূলত আবু বক্কর সিদ্দিক নামের একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছে। তার যেটি চালানের মূল কপি না থাকা, ভোটারের 1% যে স্বাক্ষর সেটি না থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এবং বিএনপির সাবেক এমপি যিনি স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। আয়কর রিটার্ন এবং সম্পত্তির যে বিবরণী সেটি না থাকায় এই যে শাহেদ শহীদ সারোয়ারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই ছিল ময়মনসিংহ থেকে মনোনয়ন যাচাই বাছাইয়ের সবশেষ খবরাখবর। ময়মনসিংহ থেকে ওবায়দুল হক এবং এর আগে বরিশাল থেকে অপূর্ব অপু জানাচ্ছিলেন মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সবশেষ খবরাখবর। বাংলাদেশকে পরিপূর্ণ স্থিতিশীল অবস্থায় দেখতে চায় জামায়াতে ইসলামী। অন্তত 5 বছরের জন্য হলেও এ ব্যাপারে সব রাজনৈতিক দলের উদ্যোগী হওয়া প্রয়োজন বলে মনে করেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন জামায়াত আমির। We want to see a stable nation, at least for 5 years. If the parties come together, that we'll run the government together. But we have given 3 conditions to every parties. Number 1, party will remain free from corruption. It will not give any shelter or show any weakness to any people who is corrupt. Number 2, will ensure social justice for all. No political interference will be allowed there. Number 3, for fulfilling the people's aspiration, all the issues of reforms will ensure, will support. If any party agrees with these 3 conditions, they are most welcome. ঘন কুয়াশা ও হাড় কাঁপানো ঠান্ডা বাতাসে সারা দেশে শীতের দাপট। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর হাতিরঝিলে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল থেকেই আমরা দেখছিলাম যে ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে পুরো রাজধানী ঢাকা শহর। এবং যে আমরা কিছুক্ষণ আগে দেখেছি 11টার দিকে কিছুটা সূর্যের দেখা পাওয়া গিয়েছিল, কিছুটা যে সূর্য দেখা মিললেও আসলে যে কুয়াশা এবং মেঘাচ্ছন্ন হওয়ার কারণে তেমন কোনো রোদের তেজ কিন্তু আমরা দেখতে পাইনি। এবং একটু পরে আবার আমরা দেখেছি যে আবার কিন্তু সে কুয়াশার আড়ালে হারিয়ে গেছে সূর্য। এবং সকাল থেকে বলছিলাম যে এই যে শীতের তীব্রতা, মূলত কোনো ধরনের শৈত্যপ্রবাহ কিন্তু গত কয়েকদিনে চলছে না। তারপরও এই যে আবহাওয়ার যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার যে পার্থক্য সেটি কমে আসায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আর আমরা দেখছিলাম যে সকাল থেকে আজকে ছুটির দিন হওয়ার কারণে বাইরে মানুষ কম, তবে তারপরও কিন্তু আমরা দেখেছি যে জীবিকার তাগিদে অনেকেই বাইরে বের হতে হয়েছে। তো এর মধ্যে আমরা অনেকেই দেখছিলাম যারা পর্যাপ্ত ভারী পোশাক কিংবা শীতের পোশাকগুলো কিন্তু পরে বের হতে পারেননি। অনেকের কাছেই কিন্তু আসলে যে ভারী পোশাক নেই, তো তাদের কিন্তু অনেক কষ্ট হচ্ছিল। বিশেষ করে আমরা দেখেছি যে বিভিন্ন শহরের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন এলাকায় আমরা দেখেছি অনেকেই কিন্তু আগুন জ্বালিয়ে যে শীত পোহানোর চেষ্টা করছেন, শীত নিবারণ করার চেষ্টা করছেন। আর এদিকে আমরা সাধারণ যারা আজকে খুব প্রয়োজনের তাগিদে রাস্তায় বেরিয়েছেন সাধারণ মানুষ, তাদের সঙ্গে কথা বলছিলাম। অনেকেই বলছেন যে শীতের যে বাতাস তীব্রতা এত বেশি যে ভারী পোশাক পরার পরেও কিন্তু শীতের তীব্রতা অনুভূত হচ্ছে এবং তারা কিন্তু শীতের জন্য হিমশিম খাচ্ছেন। এবং যারা প্রতিদিন যে এই গত কয়েকদিন ধরে বের হচ্ছেন তারা বলছেন যে ভোরবেলা কাজের জন্য বের হতে হলে কিন্তু বেশ কষ্ট পোহাতে হচ্ছে। এবং যারা কিন্তু রাতের বেলা সন্ধ্যার পরেই
দেখতে পাচ্ছি আমরা যে অনেক শীতের তীব্রতা অনুভূত হচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের বেশ কষ্টই করতে হচ্ছে। তো এই বিষয়ে আসলে আবহাওয়া অধিদপ্তর থেকে যে বিষয়গুলো জানানো হয়েছে সেটি আমি একটু জানিয়ে রাখি যে গতকালই কিন্তু আমাদেরকে জানানো হয়েছিল যে শীতের তীব্রতা ধীরে ধীরে কমে আসবে, তাপমাত্রা কিছুটা বাড়তে শুরু করবে। আজকে আমরা আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি, আবহাওয়াবিদ শাহানা সুলতান আমাদেরকে জানিয়েছেন যে তাপমাত্রা কিছুটা বেড়েছে, আর তিনি বলছেন যে আস্তে আস্তে আজকে দুপুরের পর থেকে সূর্যের দেখা পাওয়া যাবে। আগামী কয়েকদিনে কিন্তু শীতের তীব্রতা কিছুটা কমে আসতে পারে বলে কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। তো তিনি বলছেন যে মূলত ঘন কুয়াশা এবং এই যে তাপমাত্রার যে পার্থক্য সেটি কমে যাওয়ার কারণে এই যে শীতের তীব্রতা অনুভূত হয়। তিনি বলছেন আগামী কয়েকদিনে ঘন কুয়াশার যে তীব্রতা সেটিও কমে যাবে, শীতের তীব্রতাও কমে আসতে পারে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই আগারগা থেকে যে রাজধানীর শীতের তীব্রতা নিয়ে সবশেষ খবর। রাজধানীর শীতের তীব্রতার খবর জানাচ্ছিলেন সহকর্মী ওয়ালিউল সাকিব। অপরাধ স্বীকার করে জরিমানা দিলে দুর্নীতিবাজকে মাফ করে দিতে পারবেন বিচারক। দুর্নীতি দমন কমিশন আইন সংশোধন করে এমন উপধারা সংযোজন হয়েছে। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে দুদক সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব পালন করা টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ভবিষ্যৎ ক্ষমতাসীনদের স্বার্থ রক্ষায় এ আইন খুলে দিয়েছে দুর্নীতির দুয়ার। তাসলিম তৌহিদের প্রতিবেদন। আপনার সাথে আমরা ছিলাম, আমরা আছি, আমরা ভবিষ্যতেও থাকবো। চলতি বছরের মাঝামাঝি নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে প্রায় 800 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে মামলা করেছিল দুদক। বিদ্যমান আইনে সেই মামলায় টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও জামিন হয়নি তার। গেল 23শে ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন আইন 2004 সংশোধন করে গেজেট প্রকাশ করে সরকার, যেখানে 2004 সালের আইনে একটি নতুন উপধারা সংযুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, কোন দুর্নীতিবাজ ব্যক্তি অপরাধ স্বীকার করে জরিমানা, ক্ষতিপূরণ বা উভয় দিতে রাজি থাকলে আদালত চাইলে ক্ষমা করতে পারবেন। এই সিদ্ধান্তের সমালোচনা করে সাবেক জেলা জজ ও দুর্নীতি বিরোধী সমন্বয় কমিটির এই নেতা বলেন, এতে আদালত প্রভাবিত হবে। আইনটির অপব্যবহার অনেক বেশি হয়ে যাবে এবং এটার ফেয়ার জাস্টিস হওয়ার সম্ভাবনা কমে যাবে। সেক্ষেত্রে কেউ জীবনে জেলই তো খাটবে না, প্রথম দিনই তো যে অপরাধ স্বীকার করে টাকা জমা দিয়ে বের হয়ে চলে আসবে। দুদক সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব পালন করা টিআইবির নির্বাহী পরিচালক অভিযোগ করেন, তাদের প্রস্তাবনায় এমন কোনো বিষয় ছিল না। আমলাতান্ত্রিক চাপে এবং রাজনৈতিক শক্তি যারা ক্ষমতায় আসবেন তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য এটা করা হয়েছে। মানে এর মাধ্যমে আমি যেটা বলছি, এই শব্দটাই ব্যবহার করবো, দুর্নীতির ফ্লাডগেট তৈরি হবে। যদিও দুদক মহাপরিচালক জানান, সরকারের এই সিদ্ধান্ত নিয়ে তাদের কিছুই বলার নেই। এই বিষয়ে আমাদের যদি কোনো বিষয় থাকে, কমিশন সে বিষয়ে পর্যালোচনা করে পরবর্তীতে এই বিষয়ে কমিশনের অবস্থান জানাবেন। গণ অভ্যুত্থানের পর যখন হাজার হাজার কোটি টাকা পাচার ও আত্মসাতের ঘটনায় একের পর এক মামলা ও চার্জশিট হচ্ছে, তখন এ ধরনের আইন জনমনে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিক্ষোভে উত্তাল ইরান। লরেস্তান প্রদেশের আলাদা শহরে সংঘর্ষে বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য সহ 4 জন নিহত হয়েছেন। চাহারমাহাল ও বাখতিয়ারি প্রদেশের সহিংসতায় প্রাণ হারিয়েছেন আরও 2 জন। আহত হয়েছেন পুলিশ সহ বহু মানুষ। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে নির্বাসিত যুবরাজ আন্দোলনের সমর্থন জানিয়ে বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন। খেলার খবর। জয়ের ধারায় ফিরতে আজ ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস। সিলেটে ম্যাচ শুরু হবে দুপুর 2টায়। নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিলেটের কাছে হেরে কিছুটা ব্যাকফুটে ঢাকা, সে সুযোগ কাজে লাগাতে চায় চট্টগ্রাম রয়্যালস। আগের 2 ম্যাচের মধ্যে তারাও পেয়েছে 1 জয়, তবে বন্দরনগরীর দলটায় এসেছে অনেক পরিবর্তন। নিলামে অবিকৃত থাকা সাদমান ইসলামকেও দলে ভিড়িয়েছে রয়্যালস। এছাড়া পাকিস্তানি আমের জামেল ও আসিফ আলীকে যুক্ত করে এখন বেশ শক্তিশালী চট্টগ্রাম। অন্যদিকে সিলেটের বিপক্ষে হারলেও শামীম পাটোয়ারির দুর্দান্ত ব্যাটিং নজর কেড়েছে সবার। দলের সাব্বির রহমান, উসমান খানরা আছেন দারুণ ছন্দে। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। আজও সমাধিতে সর্বস্তরে শ্রদ্ধা। বিএনপি কার্যালয়ে অর্ধনমিত পতাকা, শোক বয়ে স্বাক্ষর। সারা দেশে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে ব্যস্ততা। 9 জানুয়ারি পর্যন্ত থাকছে আপিলের সুযোগ। 3 দিনের মধ্যে রাজধানীর ব্যানার ফেস্টুন সরাতে নেতাকর্মীদের নির্দেশ তারেক রহমানের। এবং অপরাধ স্বীকার, জরিমানায় দুর্নীতিবাজকে ক্ষমার বিধানে উদ্বেগ। ভবিষ্যৎ ক্ষমতাসীনদের সুযোগ বাড়বে বলছেন সংস্কার কমিশন প্রধান। ঢালাওভাবে ব্যবহারের শঙ্কা। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন সাব্বির মিথুন। আলিফ, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।